আজকের বিষয়টি হচ্ছে আমার নাম ভারতবর্ষ। এই কবিতার আলোচনা করার পূর্বে আমি বলি, 6th সেমিস্টারের একজন স্টুডেন্ট, তুমি অজয় সরকার তোমার নাম, তুমি কোথা থেকে বলছো সেটা লেখনি। তো তুমি চেয়েছো দুটো বিষয় নিয়ে আলোচনা করতে। তো একটি হচ্ছে আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্তের লেখা, এবং একটি হচ্ছে বৃক্ষ, কবি কবিতা সিংহের লেখা। আজকে তোমার ইচ্ছা অনুযায়ী আজকের বিষয়টির আলোচনা আমি নিয়ে আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্তের লেখা। এই কবিতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে একটু নামকরণ সম্পর্কে আলোচনাটা করি। কবিতাটির নাম আমার নাম ভারতবর্ষ। আচ্ছা, ভারতবর্ষ বলতে আমরা কি বুঝি সেটাকে একটু আমরা বুঝে নিই আগে। আমরা সাহিত্য চর্চা করতে গিয়ে কখনো কখনো দেখেছি যে কোনো সাহিত্যিক বলেছেন যে দেশ হলো মাটি, তো কোনো সাহিত্যিক বলেছেন দেশ হলো মা। আবার পরবর্তীকালে রবি ঠাকুর এসে বলছেন দেশ মাটিও না, দেশ মাও নয়, দেশ হলো মানুষ। তুমি মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসা হয়ে যাবে। তুমি মানুষের সেবা করো, তুমি জনগণের সেবা করো, তুমি জনতার হয়ে কথা বলো, তাহলে তোমার দেশ সেবা হয়ে যাবে, দেশ মাতৃকার সেবা হয়ে যাবে। এই যে কবি অমিতাভ দাশগুপ্ত, তিনি গোটা ভারতবর্ষের মানচিত্র এঁকেছেন এই কবিতাটির মধ্যে। অত্যন্ত ছোট একটি কবিতা, যে স্তরে আমাদের ভারতবর্ষ 47 সালের স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষের যে করুণ অবস্থা, এই দেশে শ্রমজীবী মানুষ, কৃষক সম্প্রদায়ের মানুষ, তারা সসম্মানে নিজের অধিকার নিয়ে দাবিগুলোকে প্রতিষ্ঠা করে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারছে না। সর্বস্তরের মানুষ শিক্ষা, সংস্কৃতি এবং কর্মসংস্থান নিয়ে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত। তাহলে এই মানুষদের জন্য, এই সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের এই যে গণতান্ত্রিক দেশ, এই দেশের সাধারণ জনগণের হয়ে কেউ কি কথা বলবে না? বলবে। কবি সাহিত্যিকেরা কবিতার মাধ্যমে, তাদের সাহিত্য চর্চার মাধ্যমে, তাদের শিল্প প্রদর্শনের মাধ্যমে সমাজের এই দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেন সাধারণত। আজকের যে কবিতাটি আমার নাম ভারতবর্ষ, কার নাম ভারতবর্ষ? কোনো একটি রাজ্যের নাম, নাকি মাটির নাম? কোনো বিশেষ কোনো মাকে দেখানো হচ্ছে, নাকি বিশেষ কোনো মানুষকে দেখানো হচ্ছে? না, এই দেশ ভূগোলকে কেন্দ্র করে আছে। এই দেশ ইতিহাসকে সম্মান দিয়ে দিয়েই বড় হয়েছে। এই দেশ বিজ্ঞানকে, প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশ। এই দেশে মাথা তুলে যারা বাঁচতে চায় কিন্তু পারে না, তাদের উপরে এই যে শোষক শ্রেণীর, শাসক শ্রেণীর, সাম্রাজ্য লোভী, অত্যন্ত স্বার্থপর জনগোষ্ঠীর যে এক অত্যাচার, সেই অত্যাচারে করুণ দশা হয়ে উঠেছে ভারতবর্ষের আপামর ভারতবাসী। সেই ভারতবাসীর হয়ে একজন কথা বলছেন অমিতাভ দাশগুপ্ত। তিনি কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি দেখেছেন বিভিন্ন অঞ্চল। মনে রেখো, হায়দ্রাবাদের কমিউনিস্ট পার্টি তিনি একজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন, কমিউনিস্ট কংগ্রেসের। এবং এই কবিতাটি তিনি যখন লিখেছিলেন, সেই সময়টাকে যদি বাংলা সাল দেখা যায় তাহলে 1414, এবং সেই অনুযায়ী ইংরেজি সাল হচ্ছে 2007 সাল। প্রথম এই কবিতাটি তিনি প্রকাশ করেছিলেন পরিচয় নামক পত্রিকায়। ঘটনা হলো, সারা দেশ জুড়ে শোষিত এবং শ্রমজীবী মানুষদের উপরে এই যে সাম্রাজ্যবাদ লোভী মানুষেরা, শাসকেরা, তাদের যে স্বৈরাচারী শাসন চালাচ্ছে, শোষণ করছে অসহায় মানুষকে, আর তারপরে ধনতান্ত্রিক একটা সমাজ গড়ে উঠছে। একটা শ্রেণী ক্রমাগত বড় হচ্ছে, আরও আরও অনেক অনেক বেশি ধনশালী হয়ে উঠছে, পুঁজিবাদী হয়ে উঠছে। আরেকটা শ্রেণী কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তারা শিক্ষার অধিকার পায় না, তারা সম্মানের অধিকার পায় না, তারা জায়গার অধিকার পায় না, তারা কাজ পায় না, তারা অভুক্ত অবস্থায় অথবা অর্ধভুক্ত অবস্থায় কিন্তু থেকে যায়। কেন তাদের এই দশা? প্রশ্ন করেছেন কবি অমিতাভ দাশগুপ্ত। তিনি দেখেছেন কখনো তার কবিতার মধ্যে উঠে আসছে
চা বাগানের শ্রমিকদের কথা, তো কখনো কফি ক্ষেতের শ্রমিকদের কথা, তো কখনো অসমের যে ডিগবয় যেখানে তৈলখনি রয়েছে, যেখান থেকে মাটির নিচ থেকে খনি থেকে তোলা হয় তেল, সেই তেলে পরিপূর্ণ এই ভারতবর্ষ ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠছে, সেইখানকার শ্রমিকদের কথা উঠে এসেছে তার কবিতায়। এসেছে কখনো সাঁওতাল পল্লীর গান, তো কখনো এসেছে বিভিন্ন রাজ্যের নৃত্যশৈলীর কথা, তো কখনো ভাকরানাঙ্গাল নামক যে বাঁধ, ভারতবর্ষের সবথেকে বড় বাঁধ, সেই বাঁধ যেটি শতদ্রু নদীর উপরে রয়েছে, হিমাচল প্রদেশের যে অঞ্চলটির মধ্যে দিয়ে এই বাঁধটি রয়েছে, সেই বাঁধটি তৈরি করতে গিয়ে এত মানুষের যে এত পরিশ্রম, আর সেই পরিশ্রমের মাধ্যমে গোটা দেশ কোথাও সুজলাং সুফলাং হয়ে উঠেছে, শস্য শ্যামলাং হয়ে উঠেছে। সেই সমৃদ্ধ দেশে সেই মানুষগুলো কেমন আছে, সেই মানুষদের হয়ে কবি বলছেন যে সর্বত্র ভারতবর্ষ ছড়িয়ে আছে, সেই ডিগবয়ে আছে, চা বাগানে আছে, কফি খেতে আছে, আবার কোথাও যেন ভাকরা নাঙ্গালে রয়েছে। আসলে এই কবিতাটি একটি শ্রেণী সংগ্রামের চেতনা নিয়ে আসছে। আসলে এই কবিতাটি ধনতান্ত্রিক সভ্যতার প্রতি, ধনতান্ত্রিক মানব সভ্যতার প্রতি একটা চরম প্রতিবাদের দলিল হয়ে উঠেছে। আমরা এই কবিতাটি পড়তে পড়তে প্রত্যেকটি লাইনকে ব্যাখ্যা করব এবং প্রত্যেকটি শব্দের গভীরতা সম্পর্কে জানাবার চেষ্টা করব। যেসব স্টুডেন্টরা এই আলোচনাটি শুনছো, তোমাদের পরীক্ষার প্রয়োজন আছে, তো অবশ্যই তোমরা খাতা কলমে নোট করে নিও। প্রথম কবিতা লাইনে প্রবেশ করি। বলছি, স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। একবার ভালো করে ভেবে দেখো, দেশ স্বাধীন হয়ে বাস্তবে কি আমরা স্বাধীন হতে পেরেছি? আমরা কি সকল প্রকার দাবি দেওয়া থেকে বঞ্চিত হতে পেরেছি, যে আমাদের দাবি দেওয়ার আর প্রয়োজন নেই, আমরা সব পেয়ে গেছি, এরকম কি ভাবতে পেরেছি? পারিনি। কিন্তু যখনই আমরা আমাদের দাবি নিয়ে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের দাবিগুলোকে তুলে ধরতে চাই, সাম্রাজ্যের যে শাসক তার কাছে, সরকারের কাছে, সরকার কি দিয়েছে আমাদেরকে? বারবার দিয়েছে দাঙ্গা। আমরা পেয়েছি বুলেট, ঝাঁঝরা হয়ে গেছে আমাদের বুক। কবি বলছেন মানুষ মারা যায়নি, এই ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করা হয়েছে, এই পুরো ভূখণ্ড, ভারত ভূখণ্ডকে ঝাঁঝরা করে দিয়েছে শাসক শ্রেণী, কখনো বিদেশিরা তো কখনো নিজের দেশের মানুষেরাই। কেন এই অত্যাচার চলেছে? তিনি বলছেন সেই ঝাঁঝরা হয়ে যাওয়া বুকের মধ্যে থেকে যে রক্ত বেরিয়েছে, সেই রক্তের দাগে দাগে আঁকা হয়েছে আমার মানচিত্র, ভারতবর্ষের মানচিত্র। স্টেন গানের এক ধরনের বন্দুক, বুলেটে বুলেটে অর্থাৎ গুলি, আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ কেবল একটি শব্দ নয়, একটি ভূখণ্ড নয়, ভারতবর্ষ একটি চিন্তার নাম, ভারতবর্ষ ভালোবাসার নাম। এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে কত মানুষ তো নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই ভারতবর্ষে প্রতিটি অংশে অংশে কিন্তু তাদের নাম, সেই ইতিহাস আজও খোদাই করা আছে মানুষের সেই রক্ত ঝরানো মানচিত্রের মধ্যে দিয়ে। ভারতবর্ষের নতুন মানচিত্র তৈরি করতে চেয়েছেন কবি। বলছেন তিনি, আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে। কত অদ্ভুত এবং কষ্টদায়ক কথা একটি বলছেন। কি বলছেন তিনি? বলছেন আমার অশ্রুর জল সেচে ভারতবর্ষের মানুষ কাঁদছে, সেই চোখের জল জমিতে পড়ছে। আর যে জমি ছিল বন্ধা, যে জমি নিজে নিজে হয়তো ফসল ফলাতে পারতো না, সেই জমি উর্বর হয়েছে মানুষের চোখের জলে। তারপর সেই জমিতে ফসল ফলেছে। আর কি বলছে? এই ভারতবর্ষের মানুষ নিজের পরিশ্রম দিয়ে, নিজের অশ্রু দিয়ে, ঘাম দিয়ে, নিজের হাড় দিয়ে, হাড়ের ফসফেট। এই ফসফেটটা কি? হাড়ের যে খনিজ। আসলে এটা মাংসপিণ্ডের কথা বলা হচ্ছে না, শুধুমাত্র অস্থি হাড়ের কথা বলা হচ্ছে না, এই অন্তর্বস্তুতে আঘাত করছে।
মানুষ নিজের আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে এই জমিকে তৈরি করেছে, এই ভূমিকে সম্মানিত করেছে, ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। তাই ভারতবর্ষ সেই সব মানুষের উপকার দানের কথা ভুলতে পারবে না। তাই বলছেন যে মানুষের এই যে অশ্রু, এ আমারই অশ্রু, ভারতবর্ষেরই অশ্রু। আমার অশ্রু জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে। একজন খুনির হৃদয় যতটা রুক্ষ হয়, যত নিষ্ঠুর হয়, সেখানে ভালোবাসা প্রবেশও করতে পারে না। তার চেয়েও কঠিন রুক্ষ মাটি হচ্ছে ভারতবর্ষের মাটি, শক্ত মাটি। সেই মাটিকে উর্বর করা হয়েছে কাদের কারণে? সেই সাধারণ অসহায় মানুষ, কৃষক এবং শ্রমিকদের হাড় মাংসের যে পরিশ্রম, রক্ত জল করা যে পরিশ্রম, সেই পরিশ্রমে সেটি হয়ে উঠেছে কি? বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। সেই মানুষরা যে এত কষ্ট করে ধান বুনেছে, যে ধান, যে ফসল ধীরে ধীরে গোটা ভারতবর্ষের সকল শ্রেণী মানুষের খাদ্য হয়ে উঠেছে, সেই ভারতবর্ষের জমিতে ফলানো হয়েছে ধান, এবং ধানের সাথে সাথে মানুষের স্বপ্ন ফলছে, মানুষের গান ফলছে, সুর ধীরে ধীরে বড় হচ্ছে, সুন্দর হয়ে উঠছে ভারতবর্ষ। এরই নাম ভারতবর্ষ। এই পরিশ্রমের নাম, এই বলিদানের নাম হচ্ছে ভারতবর্ষ। কি বলছেন তারপরে? আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাখরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। একটু সাবধানে বোঝাও। মানুষ যখন অসহায় হয়ে ওঠে না, ধীরে 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 সে শান্ত হয়ে যায়, চুপ হয়ে যায়। সাধারণ মানুষরা প্রতিবাদ করতে জানে না, তারা সহজ সরলভাবে বেঁচে থাকে। এ তো ভারতবর্ষেরই অংশ, এদেরকে ছেড়ে তো ভারতবর্ষ সম্পূর্ণ নয়। তাই এই ভারতবর্ষ যেন চুপ করে গেছে। চুপ হয়ে যাওয়া তার ঠান্ডা মুখের উপরে কি পড়েছে? বলছে গাঢ় হয়ে, ভয়ঙ্করভাবে, গভীরভাবে জমে আছে। কি জমে আছে? ভাখরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। কি এই ভাখরা নাঙ্গাল? এই ভাখরা নাঙ্গাল হচ্ছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে থাকা যে শতদ্রু নদী, সেই শতদ্রু নদীর উপরে তৈরি করা একটি বাঁধ। ভীষণ পরিশ্রম দিয়ে কষ্ট করে বানানো হয়েছিল এই পাথরের তৈরি বাঁধ, যেটি ভারতবর্ষের সর্ববৃহৎ বাঁধ বলে পরিচিত। সেই বাঁধের কথা বলছেন কবি। বলছেন আমারই দেহের উপরে, আমারই মুখের উপরে, শান্ত ঠান্ডা মুখের উপরেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু ওই যে অঞ্চলটা কি শীতল, উত্তর ভারত পড়ছে, সেই অঞ্চলটা শীতল অঞ্চল, বরফের প্রায় অঞ্চল বা পাথুরে অঞ্চল, পার্বত্য অঞ্চল, সেই অঞ্চল শীতল। সেই শীতল অঞ্চলের উপরে বরফ আর পাথর দিয়ে যে অঞ্চল তৈরি হয়ে আছে, সেই অঞ্চলের মধ্যে পাথরের স্তূপ তৈরি করে যে বিশাল বড় বাঁধ তৈরি করা আছে, ভাখরা নাঙ্গাল নাম, সেই পাথরের তৈরি বাঁধের ছায়া আজও গম্ভীর হয়ে আছে। কার উপরে? ভারতবর্ষের উপরে। আর কি বলছেন? ডিগবয়, অসমের ডিগবয়, যেটা কয়লা খনি, যেটা খনিজ তেলের খনি, এক কথায় খনিজ তেল মানে ওখান থেকে যে সংগ্রহ করা হয় এবং তারপরে গোটা ভারতবর্ষে সেই খনিজ তেলের প্রয়োজন মিটে যায়। সেই ডিগবয়ের বুক থেকে তিনি বলছেন তেলটা উঠে আসছে কিসের মতো? দারুণ একটা উপমা দিয়েছেন কবি। বলছেন মায়ের দুধের মতো উঠে আসা তেল ভেসে যাচ্ছে আমার সারা শরীর। এই যে তেল, মায়ের বুক থেকে যেমন দুধ বেরিয়ে আসে এবং শিশু সেটা পান করে ধীরে ধীরে বড় হয়, ঠিক তেমনই ভারতবর্ষ ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে অসমের সেই ডিগবয় থেকে উঠে আসা খনিজ তেলের কারণে। সারা শরীর ভারতবর্ষে, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে যাচ্ছে সেই তেল, সম্পূর্ণ সমৃদ্ধটা। কি বলছেন কবি তারপরে? কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে। দেখেছি আমরা এই দেশে 47-এর আগে এবং পরে অনেক দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা হয়েছে, রাজনৈতিক দাঙ্গা হয়েছে, কত মানুষ মারা গেছে। সেখানে কি শাসকেরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে? না, শাসকেরা ঠিক থেকে গেছে নিজের জায়গাতে। সমস্যা হচ্ছে সাধারণের। সাধারণতন্ত্রকে অপমান করা হয়েছে, গণতন্ত্রকে অপমান করা হয়েছে। সেই জনগণের রক্ত মিশে গেছে ভারতবর্ষের বুকে। কবি বলছেন, কবি আজ যেন হয়ে উঠেছেন ভারতবর্ষ, স্বয়ং ভারতবর্ষ। তিনি অনুভব করছেন, কবি নিজের মাথার ঘাম, কপালের ঘাম থেকে তুলে ফেলছেন, দাঙ্গার রক্ত মুছে ফেলছেন, যেন ভারতবর্ষের কপাল থেকে সরে যাচ্ছে দাঙ্গার রক্ত।
তারপর কি হচ্ছে, আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমরা জানি আমেদাবাদে যে সুতো কারখানা, বস্ত্রবয়ন শিল্পের উন্নতি, তার অনেক ইতিহাস আমরা জেনেছি। কত সত্যাগ্রহ আন্দোলন ঘটেছে সেখানে। সেই সুতোকলের মানুষেরা কতবার করেছে আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছে, বিভিন্ন আন্দোলনে যোগদান করে এই ভারতবর্ষকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে এসেছে গোটা বিশ্বের কাছে। তারপর কি পেয়েছে তারা? কিচ্ছু পায়নি। তারা শুধু পরিশ্রম দিয়ে তাদের কাঁধের উপরে পা রেখে ভারতবর্ষ একটু একটু করে বড় হয়েছে। তাই ভারতবর্ষ কখনো তাদের কথা ভুলে যেতে পারে না। তাই তিনি বলছেন আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর, এই মজদুরদেরকে, এই শ্রমিকদেরকে তো জঙ্গি বলা হতো, তাই না? যেহেতু তারা আন্দোলন করতো, ধর্মঘট করতো, তাদেরকে ইংরেজিরা তো বলতো জঙ্গি। আজও যেন তারা জঙ্গি হয়ে আছে, কিন্তু সেই জঙ্গিরাই কিন্তু ভারতবর্ষকে নতুন করে কোলে তুলে নিচ্ছে। তাদেরই কারণে কিন্তু ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। কি চমৎকার কথা বলছে! বলছে কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে দিচ্ছে সেই শ্রমিকেরা, সুতোকলের শ্রমিকেরা, জঙ্গি শ্রমিকেরা, মজদুররা। আর তারা আসছে কোথায়? এই সুতোকলের জঙ্গি মজুরেরা আসছে আর ভারতবর্ষকে কোলে তুলে নিচ্ছে, নতুন করে তাকে সাজাচ্ছে, নতুন করে রূপদান দিচ্ছে। আর কি, এই ভারতবর্ষকে সুন্দর করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে যত মানুষ মারা গেছে, সেই মানুষ আসলে ভারতবর্ষই ক্ষতবিক্ষত হয়েছে, ভারতবর্ষই সুন্দর হয়েছে। আজ ভারতবর্ষের বুকে যে কলঙ্কের মেঘ, অপমানের মেঘ, নির্দয়তা, জাতপাত এবং ধর্মীয় এবং রাজনৈতিক যে অসাম্য, সেই সমস্যার মধ্যেও কিন্তু আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুরেরা এসে ভারতবর্ষকে কোলে তুলে নিয়ে একটু একটু করে যেন মানুষের মতো মানুষ করছে, কোথাও যেন একটু বড় করার চেষ্টা করছে। আর কবি বলছেন এই ভারতবর্ষে যত কৃষকেরা আছে প্রত্যেকে যেন ভারতবর্ষকে পাহারা দিচ্ছে, শস্য শ্যামলায় পরিপূর্ণ করে দেওয়ার জন্য রাত দিন চেষ্টা করছে। বুকের যে রক্ত, ঘাম, শরীরের চেষ্টা আর চোখের জল সব দিয়ে এই ভারতবর্ষকে আরও উর্বর করে তুলছে, মা করে তুলছে এই ভারতবর্ষকে। তাই জন্য তিনি সম্মান জানিয়েছেন এই কৃষকদেরকে, সকল কৃষকদেরকে বলে দিয়েছেন, বলরামের সাথে তুলনা করছেন। বলরাম কি? শ্রীকৃষ্ণ বাসুদেব, তার দাদা ছিল বলরাম। তিনি সবসময় কাঁধে একটি হাল নিয়ে ঘুরতেন। হালটা ছিল তার কাছে অস্ত্র। আসলে এই অস্ত্র কি? যার মাধ্যমে তিনি মাটিকে উর্বর করার একটা পদ্ধতি বের করতে পারেন, শস্য শ্যামলায় পরিপূর্ণ করতে পারেন এই বিশ্বকে। কোথাও যেন সেই মজদুর মানুষের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলরাম। তাই বলছেন তিনি আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। হালটা কি? ওই যে সেচ কার্য চালানোর জন্য গরু বলদ নিয়ে যে হাল দিয়ে কৃষকেরা কাজ করে। আজ তো অনেক আধুনিক হয়ে গেছে, দিন যন্ত্র সভ্যতা চলে এসেছে, ফলে এগুলো কিছুটা কম দেখা যায়, কিন্তু তবু আছে হাল বলদ। বলছেন এরই পাশাপাশি ভারতবর্ষ আর কি পেয়েছে আদিবাসী যুবতীদেরকে ধর্ষণ করার মতো কলঙ্ক ইতিহাস। বলছেন তিনি প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। যেন ভারতবর্ষের সুন্দর সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, ভারতবর্ষ যেন শুয়ে পড়ছে ধীরে ধীরে। কে উঠাবে তাকে? কে বড় করে তুলবে? বড় করার ইচ্ছে নেই। কেন? তাতে শোক নাই, কোনো দুঃখ নাই ভারতবর্ষে, কিন্তু উঠে দাঁড়াতে তার ঘেন্না হচ্ছে, রাগ হচ্ছে, সারা শরীর দাউ দাউ করে জ্বলছে। কেন? কারণ ভারতেরই এক সন্তান তারা শাসক হয়েছে, আরেক সন্তান তারা আদিবাসী বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। কেন? বলছে প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। তারপর কি বলছে? ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। এ বিপ্লবের বৃষ্টি, এ আন্দোলনের বৃষ্টি, এ গণতন্ত্রের বৃষ্টি, যেখানে মানুষ নিজের দাবি চায়, স্বাধীনভাবে বাঁচার জন্য নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে সেটা জমবে। আমরা ইতিহাস দেখলে বুঝতে পারবো ফরাসি বিপ্লবেও সেটা হয়েছে। দীর্ঘদিন ধরে সেখানকার মানুষদের মধ্যে ক্ষোভ জমতে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ধীরে ধীরে প্রলয় ঝড় তৈরি করে দিয়েছিল। ভারতবর্ষও তাই হয়েছিল। ধীরে ধীরে ভারতবর্ষের সকল শ্রেণীর মানুষ একটু একটু করে জাতীয়তাবাদে জাগরিত হতে শুরু করলো। আর তারপর আসলো 1947, তারপর আসলো ব্রিটিশের হাত থেকে মুক্তি দীর্ঘদিনের পর। তাই বলছেন আবারও পরিবর্তন আসবে এই সমাজে, এই দেশে।
আবারও যারা উচ্চ বর্ণের, যারা সম্মানের সাথে বাঁচার চেষ্টা করছে বটে, কিন্তু তাদেরকে যারা আঘাত করছে সেই উচ্চ বর্ণের মানুষরা, শাসক শ্রেণীর মানুষরা, তাদেরকে অবশ্যই আঘাত পেতে হবে। তিনি বলছেন, ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসবে, প্রতিবাদ আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলার গঙ্গোত্রী। কি বলছে? এই দেশ তো রুক্ষ হয়ে গেছে, এই দেশকে নতুন করে সাজাবে কে? বলছেন, আছে তো গঙ্গোত্রী, যেখান থেকে গঙ্গা নদী বয়ে যাবে আর ভারতবর্ষকে আরও সুন্দর শস্য শ্যামলায় পরিপূর্ণ করে দেবে, নতুন করে সভ্যতা গড়ে উঠবে। আমরা তো জানি নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল, যাকে নদীমাতৃক সভ্যতাও বলা হয়। তো সেই সভ্যতার কথা একবার আমাদের মনে পড়ে যায়। যতই এই অন্যায়কারীরা থাকুক না কেন, সেই ঘাতক, সেই অন্যায়কারী, অপরাধী মানুষগুলোর যে স্টেন গান, বন্দুক, আর যে একদিকে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ, এই ভারতবর্ষ আর স্টেন গান, সেই বন্দুকের মাঝখান দিয়ে বয়ে যাবে আবারও গঙ্গোত্রী থেকে, বরফ গলা গঙ্গোত্রী। আর তারপরে কি হবে? আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর, অর্থাৎ দেশ যে শেষ হয়ে যাচ্ছে। খাল, বিল, পুকুর বলতে কি বোঝানো হচ্ছে? সত্যি কি খাল, বিল, পুকুর যেগুলো শুকিয়ে গেছে সেখানে জল যাবে, এটা কথা বলছেন না। যে স্তরগুলো পিছিয়ে গেছে, সরে গেছে বা হারিয়ে গেছে অন্ধকারে, শিক্ষার এবং সম্মানের অন্ধকারে যারা হারিয়ে গেছে, নিজেদের জীবন হারিয়ে ফেলেছে, সেই সব মানুষদের বুকের মধ্যে কোথাও সাহস এবং সম্মানের চেষ্টা জাগবে। সেই জায়গা, অন্ধকারটা দূর হয়ে যাবে। তাই বলছেন, ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী, আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। উফ, ভারত মা কাঁদছে, তার চোখ ভরে গেছে জলে। তার দেশের সন্তানদের এই অবস্থা, এই অন্যায় অত্যাচার কতদিন চলবে? একদিন সকল মানুষেরা নিজেদের দাবি আদায় করতে পারবে, সম্মানের সাথে বাঁচতে পারবে, মাথা তুলে বড় করে বাঁচতে পারবে, আর সকল মানুষ একসাথে বলতে পারবে, আমরা সবাই ভারতবাসী, আমাদের দেশ ভারত, আমাদের নয়, আমরাই স্বয়ং ভারতবর্ষ। এই জন্য কবি বলছেন, একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে সবুজ উদ্ভিদের সবুজ চুম্বনে। কি চমৎকার কথা! পাথর যেখানে পাষাণখণ্ড, সেই পাষাণখণ্ড কিন্তু সরে যাবে, সেই পাষাণখণ্ডে নতুন করে জেগে উঠবে সবুজ উদ্ভিদ, অর্থাৎ প্রাণের সঞ্চার হবে। যে অঞ্চল নিষ্প্রাণ হয়ে গেছে, যেখানে মানুষকে সঠিকভাবে বাঁচার অধিকার দেওয়া হচ্ছে না, সেই অঞ্চলগুলোতে মানুষ শান্তিতে, আনন্দে বাঁচতে পারবে, তারা কাজ করতে পারবে, ভারতবর্ষ নতুন করে বড় হবে। ভারতবর্ষের যে অঞ্চল খরা হয়ে গেছে, যে অঞ্চল শেষ হয়ে যাচ্ছে, সেখানে পুনরায় জল জমবে। যে অঞ্চল একেবারে পাথুরে জমি হয়ে গেছে, সেই পাথুরে জমিতে পুনরায় সবুজ ঘাসের চুম্বন আসবে। এ কোথাও যেন মনুষ্যত্ববোধকে বড় করে দেখানো হয়েছে। দেশ কিন্তু মাটি নয়, আগেই বলেছিলাম, দেশ মানুষ। মানুষ দিয়েই আসছে কিন্তু ভূগোল, ইতিহাস এবং প্রযুক্তি পরিবর্তন। শেষ যে স্তবক, সেটিতে অসাধারণভাবে কিন্তু কবি দারুণ কয়েকটা চিত্র এঁকেছেন। বলছেন, ওড়িশির ছন্দে, ওড়িশায় যে ছন্দ, যে নৃত্য ছন্দ, সেটার তুলনা করেছেন। কবি বলছেন, যে জায়গাগুলো পিছিয়ে গেছে, সেখানকার সাধারণ মানুষের উপর যে অত্যাচার করা হয়েছে বারবার, তারা পুনরায় জেগে উঠবে, তারা সম্মান পাবে, তারা নেচে উঠবে, তারা গেয়ে উঠবে, নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে, নিজেদের সাহিত্যকে বাঁচিয়ে রাখবে। এই সাহিত্য, এই কবিতা হয়ে উঠবে সেই সব অন্যায়কারী, সেই সব শাসক শ্রেণীর বিরুদ্ধে একটি জীবন্ত দলিল, একটি অস্ত্র, এবং সেই পিছিয়ে পড়া মানুষগুলো পুনরায় উঠে আসবে, এগিয়ে আসবে, এবং তারা ভারতবর্ষকে নতুন করে সাজিয়ে তুলবে শিক্ষায়, সংস্কৃতিতে, ঐতিহ্যে। তাই তার লেখার মধ্যে, এই কবিতার মধ্যে উঠে এসেছে ঐতিহ্য, সংস্কৃতি। ওড়িশা রাজ্যে যে নাচ, যে নৃত্য, যে লোকনৃত্য, সেটাকে বলা হয় ওড়িশি ছন্দ। আর আছে ভারত নাট্যমের মুদ্রা। কি এই ভারতনাট্যম মুদ্রা? তামিলনাড়ুর নৃত্য। তামিলনাড়ু রাজ্যে একটি বিশেষ লোকনৃত্য বা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যে নৃত্য, সেইটিকে বলা হচ্ছে, বা ধ্রুপদী নৃত্য বলতে পারো। সেই তামিলনাড়ুর নাচটি হচ্ছে গিয়ে কি, সেই তামিলনাড়ু নাচ হচ্ছে ভারতনাট্যম। সেইটি আবারও সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে। কি বলছে?
সাঁওতালি মাদলটা কি? মাদল হচ্ছে এক ধরনের ঢোল জাতীয় বাদ্যযন্ত্র। আর এই যে পাঞ্জাব অঞ্চলের লোকনৃত্য যাকে বলা হয় ভাংড়া, সেই সব কিছু, অর্থাৎ আমরা পাচ্ছি কোথায়? ওড়িশা পেলাম, একেবারে পূর্ব ভারতে চলে গেলাম ওড়িশার ছন্দ পেলাম। সেকেন্ড আমরা পেলাম কি? পেলাম তামিলনাড়ু, অর্থাৎ দক্ষিণ ভারত, তামিলনাড়ুর পেলাম কি? ভারতনাট্যম। এবার চলে যাচ্ছি আমরা কোথায়? চলে যাচ্ছি একেবারে সাঁওতাল পরগনাগুলোতে, মধ্য ভারত এবং পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছি, যেখানে পেলাম আমরা সাঁওতাল পরগনা মানুষদের মাদল বাদ্যযন্ত্র। আর কি পেলাম আমরা? পেলাম ভাংড়া, অর্থাৎ সেই একেবারে পাঞ্জাব অঞ্চলে, অর্থাৎ উত্তর ভারতে চলে গেল একেবারে, ঠিক আছে, উত্তর পশ্চিম ভারতে চলে যাচ্ছে, যেখানে আছে কি? ভাংড়া। ভাংড়াটা কি? পাঞ্জাবের লোকনৃত্য। এইভাবে তিনি মানচিত্রটিকে সাজিয়েছেন, বিভিন্ন রাজ্যের লোক সংস্কৃতি দিয়ে সাজিয়েছেন, মানুষের আনন্দ দিয়ে সাজিয়েছেন। এই সব কিছুকে নিয়েই জেগে উঠবে তুমুল উৎসবের রাত, একটা সুন্দর আলোকিত রাত আসবে। আজকের এই যে শাসকদের অত্যাচারে দিনের আলোটাও যেন ম্লান হয়ে গেছে, সেই বিদঘুটে অন্ধকার পার হয়ে সত্যিকারের রাত্রিতেও কিন্তু আলো জ্বলে উঠবে, উৎসবের আনন্দে সকল মানুষ আনন্দ পাবে। সেই রাতে আর কি হবে? সেই রাতে, সেই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে, কি সুন্দর করে তিনি দুটো কথা খুবই চমৎকার করে বলছেন সেই রাতে, বলে দিয়ে ছেড়ে দিলেন, অর্থাৎ তিনি এবার রাত্রিটাকে কতটা গভীরে নিয়ে যাচ্ছেন, ফিল করো। সেই রাতে, সেই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে, মেহফিল মানে সেই উৎসব আয়োজন, আনন্দ করা রাত্রি, যেন তারার আনন্দ, তারা ফেটে যেন আনন্দ নামছে রাত্রির আলোয়। অদ্ভুত এই দৃশ্য। তোমরা ভুলে যেও না আমাকে, ভারতবর্ষ আবারও ডাকছে সকল মানুষকে, বলছে তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ঠাসা জঠর, উপড়ে আনা কলজে, উফ, ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। কি চমৎকার গভীর কথা বললেন এই শেষ কয়েকটি লাইনে। কি বলছেন? ভারতবর্ষকে তুমি যদি মনে রাখতে চাও তাহলে ইতিহাসকে মনে রাখো, এর সংস্কৃতিকে মনে রাখো, এর ঐতিহ্যকে মনে রাখো, কিভাবে একে শাসন করা হয়েছে, কত আঘাত করা হয়েছে, যুগে যুগে কত জাতি এসেছে এই ভারতবর্ষকে আঘাত করেছে, তারপরেও এই ভারতবর্ষের সাধারণ কৃষক শ্রমিক সম্প্রদায়ের মানুষগুলোই কিন্তু এগিয়ে এসে ভারতবর্ষকে একটু একটু করে নতুন নতুন করে সাজিয়েছে। সেই ভারতবর্ষের কথা তুমি ভুলে যেও না। যতই তোমরা বড় হও, যত আনন্দই করো, সব কিছুর ভেতরে কিন্তু মনে রেখো এই ভারতবর্ষ কত হাতকে ছিঁড়তে দেখেছে, ভারতের কত মানুষ নিজের হাতকে শেষ করে দিয়েছে, কত রক্তক্ষয় ধ্বংসের মতো যুদ্ধ হয়েছে। ছেঁড়া হাত, ঠাসা জঠর আর উপড়ে আনা কলজে, কথাগুলো তোমরা ভুলে যেও না। ভুলে যেও না ফোটা ফোটা অশ্রু, চোখের জল, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম এই স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভারতবর্ষ এমনি স্বাধীন হয়নি, অনেক স্বপ্ন, অনেক বলিদানের ভেতর দিয়ে স্বাধীন হয়েছে। তাই ভারতবর্ষকে তুমি ভুলে যেও না। আজকের যে ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে তা সামাজিকভাবে ভ্রষ্টাচারে, রাজনৈতিক যে কলুষতায় ঢেকে গেছে, সেই অন্ধকার থেকে ভারতবর্ষকে একটু একটু করে কোলে তুলে নিতে হবে, কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে, আরও আরও সমৃদ্ধ করতে হবে ভারতবর্ষকে, হয়ে উঠতে হবে প্রত্যেকটি মানুষকে এক একটি ভারতবর্ষ, তবেই ভারতবর্ষ সম্পূর্ণ হবে। ভারতবর্ষ কেবলমাত্র মাটিকে নয়, ভারতবর্ষ বলতে বোঝানো হয় ভারতের প্রত্যেকটি মানুষকে। তাই নিজেকেই ভারতবর্ষ বলে প্রমাণ করুক ভারতবাসীরা প্রত্যেকে, তারপরেই ভারতবর্ষের পরিবর্তন আসবে। একটু একটু করে পরিবর্তন আসবে, ধীরে ধীরে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব হবে দেশে। তাই তো কবিতাটার নাম আমার নাম ভারতবর্ষ। এই আমিটাকে আপামর ভারতবাসী প্রত্যেকটি মানুষ স্বয়ং এক একজন হয়ে উঠছে ভারতবর্ষ। এখানে নামকরণের সার্থকতা, এখানে কবিতাটির গভীরতা, আর সবথেকে বড় কথা হলো যেটা, যে কবিতার যে একটি মেসেজ থাকে, বার্তা থাকে, সেটা হচ্ছে মনুষ্যত্ববোধ। এই কবিতার মধ্যে মনুষ্যত্ববোধ এবং দেশাত্মবোধ এবং মানুষের প্রতি মানুষের যে কর্তব্য
পরায়ণতা, এটি কিন্তু খুবই স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তার সাথে স্বদেশ প্রেম, পুরো কবিতা দেশকে দেশ বলতে আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সম্প্রদায়, সকল শ্রেণীর মানুষকে নিয়ে এই ভারতবর্ষ, কাউকে ছেড়ে খণ্ড ভারতবর্ষকে পুজো করা যেতে পারে না। অখণ্ড ভারতবর্ষকে প্রেম করো, তো ভুলে যেও না ভারতবর্ষ কী কী হারিয়েছে, সেই হারানোর দিনের কথাকে মনে রেখো। আজও ভারতবর্ষের চোখে জল, আজও ভারতবর্ষের হাত নেই, খণ্ড খণ্ড হয়ে গেছে এক একটা অংশ। তারপরেও এই ভারতবর্ষের কথা ভুলে যেও না। এই ভারতবর্ষই হচ্ছে তোমার স্বদেশ, এই দুঃখটাই হচ্ছে তোমার স্বদেশ, এই বেদনার রাত্রিটি হচ্ছে তোমার স্বদেশ, তোমার স্বাধীনতা, তোমার ভারতবর্ষ। আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্তের লেখা। এই কবিতাটির আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কোথাও কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এবার থেকে আমি শুরু করে দিলাম আবার নিয়মিতভাবে প্রত্যেকের কমেন্ট অনুযায়ী টপিকের আলোচনা করা। তাই তোমরা পুনরায় আমাকে যে কোনো ভিডিওর শেষে আলোচনাটিতে গিয়ে দেখবে যে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে পারবে। যার যে বিষয় নিয়ে আলোচনা চাই অবশ্যই সেই টপিকটা লিখবে। প্রথমে তোমার নাম লিখবে, তুমি কোথা থেকে বলছো সেটা লিখবে, আর কোন ইউনিভার্সিটির সিলেবাস সেটা, বা কোন কলেজে পড়ো সেই সিলেবাসটা বলবা, আর তারপরে টপিক আর টপিকের লেখকের নাম অবশ্যই কিন্তু দিয়ে দেবে। তাহলে আমি স্পষ্ট ধারণার সাথে তোমাদের কাছে একটা উপযুক্ত ভিডিও করার সুযোগ পাবো। কেমন? ভালো থেকো সবাই, ধন্যবাদ, নমস্কার।